এবার লিখো দ্বিতীয় যে অর্গানাইজেশনটা আমরা পড়বো প্রিলি রিটেন মিলিয়ে, সেটা হচ্ছে ন্যাম। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাম। ন্যাম সম্পর্কে তোমরা সবাই জানো যে রিটেনের ন্যাম সম্পর্কে বড় বড় প্রশ্ন আসে, ঠিক আছে। লিখুন ন্যাম, নন অ্যালাইনড মুভমেন্ট। নন অ্যালাইন মুভমেন্ট, ALIGNED, নন অ্যালাইনড মুভমেন্ট। বাংলা লিখো জোট নিরপেক্ষ আন্দোলন। আচ্ছা, এটা একটু বলতে পারবে ন্যাম কেন গঠিত হয়েছিল বা ন্যামের উদ্দেশ্য কি? হম, মেরুগুলো কি কি? অ্যাকচুয়ালি এটা না, ঠিক আছে, রাশিয়া আর হচ্ছে ইউএসএ। আচ্ছা, আরেকটু মানে এই জন্য ডেটা পড়লে হচ্ছে কি মনে থাকবে না, তোমার প্রেক্ষাপটটা জানতে হবে। হ্যাঁ ভাই, তো আমরা তোমাদেরকে মাঝে মাঝে বলি যে আন্তর্জাতিক শক্তি এখন বলা হয়, আন্তর্জাতিক শক্তি হচ্ছে এখন চারটা। চারটার মধ্যে একটা শক্তি হচ্ছে সাউথ, মানে এই দক্ষিণ একটা শক্তি। এখন তোমাদের রিটার্নে প্রশ্ন আছে জাতীয় শক্তি কি বা আন্তর্জাতিক শক্তি কি। ভাইভাতে প্রশ্ন করে যে এই মুহূর্তে যারা পররাষ্ট্রকারের চয়েস দেয় যে এই মুহূর্তে কি কি আন্তর্জাতিক শক্তি আছে, তারা কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো আমরা এগুলো রিটার্ন ভাইভাতে পড়বো। তো জোট নিরপেক্ষ আন্দোলন মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি হয়েছে, বেশিরভাগ দেশ স্বাধীন হয়ে গেছে, ঠিক না? তো তার মধ্যে এশিয়ার অনেক দেশ স্বাধীন হয়েছে, আফ্রিকার দেশ স্বাধীন হয়েছে, ল্যাটিন আমেরিকার দেশ স্বাধীন হয়েছে, মিডল ইস্টের দেশ স্বাধীন হয়েছে। তো এদের মধ্যে বেশিরভাগ দেশ ছিল দুর্বল, অর্থনৈতিক ভাবে দুর্বল। আর তাদের হচ্ছে গিয়ে আহ নিজস্ব তখনও শক্তি তৈরি হয় নাই, তারা এখনো দেশ হিসাবে একদম নতুন। তো তখন ওয়ার্ল্ডে দুইটা বাইপোলার শক্তি ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে রাশিয়া, মিন্স তখন ছিল সোভিয়েত ইউনিয়ন, আর একটা হচ্ছে ইউএসএ। তো রাশিয়া চাচ্ছিল কমিউনিস্ট শক্তি, আর ইউএসএ চাচ্ছিল পুঁজিবাদী, পুঁজিবাদী ক্যাপিটালিজম। ঠিক আছে, তখন তারা দুইটা আহ, সামরিক জোটও বানাইছে। ইউএসএ বানাইছে তখন ন্যাটো, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ওরা বানাইছে ওয়ারশো। ঠিক আছে, তো এই দুইটা সামরিক জোট এবং দুইটা সামরিক শক্তি, কারণ ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন চাচ্ছে যে সমাজতান্ত্রিক করে ফেলবো যত রাষ্ট্র আছে, আর ইউএসএ চাচ্ছে না, রাষ্ট্রগুলোকে পুঁজিবাদী করতে হবে, তাহলে ক্যাপিটালিজম করলে ইউএসএ ব্যবসা বাণিজ্য ভালো হবে। ঠিক আছে, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জার্মানিতে বার্লিন দেয়াল ছিল। তো এরকম দুইটা শক্তির কারণে বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্ন ভাবে ইউএসএ কিছু রাষ্ট্রকে নিচ্ছিল দলে। হ্যাঁ, এটাকে বলে পোলারাইজেশন। তো আর হচ্ছে ইউএসএসআর, তখন কিছু রাষ্ট্র বললো যে না, আমরা কোনো দিকে যাবো না, এদের সাথে গেলে এই সমস্যা, ওদের সাথে গেলে ওই সমস্যা, আমরা আমাদের মতো থাকবো। এই আমাদের মতো থাকার জন্য যে আন্দোলনটা, সেটার নাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট, নন অ্যালাইনড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। ঠিক আছে, লিখো অ্যালাইনড, নন অ্যালাইনড মুভমেন্ট। লিখো নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এর কোনো সদর দপ্তর নাই, এদের প্রশ্ন আসে পরীক্ষায়, এর সদর দপ্তর কোথায়? এর কোনো সদর দপ্তর নাই। ঠিক আছে, লিখো জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনে বর্তমানে আছে 120 জন, 120টা দেশ আছে নিরপেক্ষ আন্দোলনে। জোট নিরপেক্ষ আন্দোলনে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে পঞ্চশীল নীতি। আমরা পড়বো একটু পরে, শুধু এই নীতিটা লিখে রাখো, পঞ্চশীল নীতি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় 1961 সালে বেলগ্রেড, যুগোস্লাভিয়া। 1961 সালে যুগোস্লাভিয়া। আমরা পাঁচজনের লিখছো, একটু দ্রুত হয়ে যাচ্ছে মনে হয়। 1961 সালে যুগোস্লাভিয়া, বেলগ্রেড। হ্যাঁ, এখানে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়। আমরা আরো পড়বো জোট নিরপেক্ষ আন্দোলন কিভাবে হয়। তো তখন যে বিষয়টা চলতেছিল, লিখতে লিখতে শোনো, সেটাকে আমরা বলি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলনকে বলা হয় যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, সে যে দেশগুলো স্নায়ুযুদ্ধের বিরুদ্ধে একটা প্রতিবাদ। ঠিক আছে, তো এটা যিনি শুরু করছিলেন তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তার নাম কি ছিল? জওহরলাল নেহেরু।
তো জওয়াহরলাল নেহরু হচ্ছে 1946 সালে, অর্থাৎ ভারত স্বাধীন হয় কবে? 47 সালে। তো জওয়াহরলাল নেহরু হচ্ছে গিয়ে তোমার এই তখন 1946 সালে বেতারে একটা বক্তব্যে উনি এটা বলছিল যে আমরা যারা তৃতীয় বিশ্বের দেশ, আচ্ছা তৃতীয় বিশ্ব ধারণাটাও কিন্তু এখান থেকে আসছে, যে প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, আর এরা সবাই হচ্ছে তৃতীয় বিশ্ব, ঠিক আছে? কারণ এরা গরিব, এদের টাকা পয়সা নাই, এদের হ্যাঁ, না মানে প্রথম বিশ্ব হচ্ছে ইউএসএ এবং ইউএসএ এর সমমানীয় কান্ট্রি, দ্বিতীয় বিশ্ব হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তাদের সমমানীয় কান্ট্রি, আর তৃতীয় বিশ্ব হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্ব যা নিতে পারে, মানে যাকে যার দলে নিতে পারে, এই জন্য এটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড। তো তখনই জওহরলাল নেহরু বা বেতার বার্তা বেতার একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমরা তৃতীয় বিশ্বের দেশরা নিজেরা একটা অর্গানাইজেশন করবো, আমরা কোনো অর্গানাইজেশনের সাথে যাব না। তাহলে আমাদের রাজনৈতিক কারণ হচ্ছে আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা যখন মুক্তি পাইছি তখন হচ্ছে কি উপনিবেশ থেকে যেসব দেশ স্বাধীন হয়েছে তাদের মধ্যে একটা ভয় ছিল তাদের স্বাধীনতা নাটা আবার চলে যায়। সুতরাং তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজস্ব একটা বলয় খুঁজতেছিল, যে আমরা কোনো বলয়ের সাথে থাকবো না, আমরা একটা বলয় তৈরি করবো। সেখান থেকে আসলে জোট নিরপেক্ষ আন্দোলনের চিন্তা ভাবনা শুরু। কনসেপ্ট বুঝতে পারছো? ঠিক আছে। তো এরপরে যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন, জওহরলাল নেহরু এরপরে প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা নিয়ে উনি কাজ শুরু করলেন, এবং তোমরা এখনো দেখো ভারতে কিন্তু এখনো এই ট্রেন্ড আছে। ভারত কিন্তু এই অঞ্চলে অনেকগুলো অর্গানাইজেশন বানাইছে। তোমরা আস্তে আস্তে পড়বা, ভারত কিন্তু কিছুদিন আগে ব্রিক্স বানাইছে, তার আগে বিবিআইএন বানাইছে, ঠিক আছে, তার আগে বিমস্টেক বানাইছে। ভারত এই অঞ্চলে সবগুলো অর্গানাইজেশন বানাইছে এবং নিজস্ব বলয় তৈরি করতে চাচ্ছে ভারত, ঠিক আছে। চীনের থেকে বের হয়ে বা আমেরিকা রাশিয়ার বাইরে একটা বলয় কিন্তু ভারত তৈরি করতে চাচ্ছে। হ্যাঁ ভারতে, হ্যাঁ গ্লোবাল সাউথের কনসেপ্ট ভারতকে নিয়ে, কিন্তু তার পাশে আরো কিছু সাউথ আছে, বাংলাদেশ আছে, তো মায়ানমার আছে, ইভেন ল্যাটিন আমেরিকার দেশগুলোও আছে। হ্যাঁ, ওটাগুলোকে গ্লোবাল সাউথ মানে চতুর্থ শক্তি। সবার কথায় আন্ডার ডেভেলপ কান্ট্রি, কারণ আন্ডার ডেভেলপ কান্ট্রিতে একটা সুবিধা আছে। আন্ডার ডেভেলপ কান্ট্রিতে কিছু মানুষজন আছে যাদেরকে তুমি পিজা খাওয়াইতে পারবে। মানে আমি একটা উদাহরণ দিলাম, ধরো পিজা এখন নতুন একটা খাবার আসলো, কোথায় খাওয়াবা? আমেরিকাতে যা মানুষ আছে সব পিজা খাই ফেলছে, এখন তোমার বাজার তো লাগবে। কেএফসি কি এই এলাকার জিনিস? কেন আসছে? মানে তোমার মার্কেট হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট, ওদেরকে তুমি খাওয়াইতে পারবা, তাহলে তোমার মার্কেট রেস করবে। মানে এটাকে বলে নব্য উপনিবেশবাদ আর কি। আগে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি ব্যবসা করতো, এখন হচ্ছে প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে। হুম, যেমন কোকা কোলা, কোকা কোলা আফ্রিকার অনেক কান্ট্রিতে পলিটিক্স নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এবং আফ্রিকার এমন কান্ট্রি আছে যাদের পানি নাই, পানি নষ্ট করে ফেলছে, খাবার পানি, বাধ্য হয়ে কোকা কোলা খাইতে হবে। আচ্ছা, ওসব আলোচনা পরে হবে, ঠিক আছে। তারপরে দেখো 1951 সালে, 1951 সালে যখন বার্ষিক অধিবেশন হয় তখন কংগ্রেস ছিল ক্ষমতায়, তোমরা জানো। কংগ্রেস হচ্ছে এই পঞ্চশীল নীতিটাকে, মানে জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিটাকে অ্যাকসেপ্ট করে নেয় তাদের বার্ষিক সম্মেলনে, এবং তখন থেকে কিন্তু এই আন্দোলন আস্তে আস্তে জাগাচ্ছিল। এবং পঞ্চশীল কথাটা কিন্তু ওইখান থেকে আসছে, যদিও ন্যামের 5টা নীতি এবং জওহরলাল নেহরু 5টা নীতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু মেইন পঞ্চশীল নীতির আইডিয়াটা কিন্তু এখান থেকেই আসছে, ঠিক আছে। তো 1951 সালে যখন এটা অ্যাকসেপ্ট হয়, তারপর 1954 সালে জওহরলাল নেহরু এটা নিয়ে কাজ শুরু করে, এবং কাজ শুরু করে বিভিন্ন আহ সম্মেলন করে, কলম্বোতে সম্মেলন করে। তারপরে 1955 সালে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন, সেটা কিন্তু দিল্লিতে হয়েছিল। দিল্লিতে কিন্তু 1955 সালে সম্মেলন হয়েছিল, কিন্তু সেটার কথা আমরা বলি না, কারণ হচ্ছে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন লিখো 1955 সালে ইন্দোনেশিয়ার বাংদুং সম্মেলন। এইটাই তোমরা পড়ছো বা এটাই তোমরা জানো যে বাংদুং সম্মেলন, ঠিক আছে। এর আগে আরো 3টা সম্মেলন ভারত করছে, এটা হচ্ছে 4 নম্বর সম্মেলন। কিন্তু এখান থেকে আসলে মূল যেটা প্রোগ্রেস বা মূল যেটা মুভমেন্ট সেটা শুরু হয়েছিল 1955 সালে বাংদুং শহরে, ইন্দোনেশিয়া। এবং সেখান থেকে জোট নিরপেক্ষ আন্দোলনের বেসিক পদক্ষেপটা নেওয়া হয়। এবং এবার এবার ওনাদের নাম লিখো যারা হচ্ছে গিয়ে এই বেসিক পদক্ষেপের পক্ষে ছিলেন। তো এখানে 29টা রাষ্ট্র, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের, এরপরে ল্যাটিন আমেরিকা যোগ দেয়, এরপরে আফ্রিকা যোগ দেয়, আজকে যোগ দিতে দিতে এটা 120টা হয়েছে। এবং এদের কিন্তু শর্ত আছে, তোমার এই ন্যামে যারা আছে তারা কিন্তু চাইলে অন্য অর্গানাইজেশনে জয়েন করতে পারবে না, ন্যাম কিন্তু বহিষ্কার করে দিবে, ঠিক আছে। অন্য অর্গানাইজেশনে জয়েন করতে ন্যামের স্বার্থ বিরোধী বা কোনো পোলের অর্গানাইজেশনে যদি জয়েন করো তাহলে কিন্তু ন্যাম তোমাকে বহিষ্কার করে দিবে। এই জন্য কিন্তু ন্যামে থাকতে হলে ওই সকল সদস্যগুলা, ওই সকল বিষয়গুলো কি মেনে চলতে হবে। তো এখন আমরা পড়বো যে তারপরে হচ্ছে কত সালে আসছি, উনিশশো 1955 সাল। তারপরে হচ্ছে 1960 সালে ফাইনালি এটা
মুখ দেখে, আলোর মুখ দেখে এই অর্গানাইজেশনটা, তুমি নাম লিখো 5 জনের। লিখো ভারতের জওহরলাল নেহেরু। লম্বা হয়ে যাচ্ছে নাকি? লম্বা হয়ে গেলে বলো, শর্ট করে দেবো। ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার হচ্ছে জোসেফ মার্শাল টিটো। দ্রুত লিখো, দ্রুত লিখো, এই 5 জনের নাম তোমাদের জানতে হবে, কারণ যে কোনো নাম পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, জোসেফ মার্শাল টিটো যুগোস্লাভিয়ার। এরপরে মিশরের লিখো জামাল আবদেল নাসের। লিখছো? এরপরে লিখো হচ্ছে ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকর্ণ। সুকর্ণ পুত্রী, সুকর্ণের মেয়ের নাম, এই জন্য নাম সুকর্ণ পুত্রী, মানে সুকর্ণের পুত্রী। পুত্রী মানে মেয়ে, কন্যা। ডক্টর আহমেদ সুকর্ণ। এরপরে হ্যাঁ, ফাউন্ডিং ফাদার। এরপরে ঘানা, ফাউন্ডিং ফাদার কথাটা বলা যাবে না, ফাদার অফ দ্য নেশন বলতে হবে। পার্থক্য জানো? ফাউন্ডিং ফাদার আর ফাদার অফ দ্য নেশন। ফাউন্ডিং ফাদার মানে হচ্ছে এটা ছিল, তুমি এখানে মানে, মানে ওই নেতা হচ্ছে এখান থেকে ইয়া করছে, বিপ্লব করে আসছে, হচ্ছে ফাউন্ডিং ফাদার। আর ফাদার অফ দ্য নেশন মানে নেশনই ছিল না, নেশনকে জন্ম দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু বিশাল বিতর্ক আছে, এটা অনলাইনে বলা যাবে না। ঠিক আছে। ঘানার হচ্ছে কওমি নক্রুমা। কমি কমি, মাদ্রাসার কথা বলা যাবে না। কওমি নক্রুমা। নক্রু, ক্রু। নাম ওদের, নাম ওদের মতো, তোমাদের নাম শুনলে ওরাও বলবে এগুলো কি নাম, এগুলো কি নাম। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এই 5 জন হচ্ছে ফাউন্ডিং ফাউন্ডিং মেম্বার, বা এই 5 জনের হাতে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছে। লিখো, জোট নিরপেক্ষ আন্দোলনের একটা নিউজ চ্যানেল আছে, তার নাম হচ্ছে NNN। NNN, ট্রিপল N, ন্যাম নিউজ নেটওয়ার্ক। কারণ যা প্রশ্ন আসছে পিএসসি দিয়ে ফেলছে, আর নতুন প্রশ্ন আমরা পাস করে দিচ্ছি, কি কি প্রশ্ন করতে পারে পিএসসি। আর এটার হেড, ন্যাম নিউজ নেটওয়ার্ক, এটার হেডকোয়ার্টার হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফান্ডিং এর মধ্যে কিন্তু দেখো মালয়েশিয়া নাই, কিন্তু হেডকোয়ার্টার কুয়ালালামপুর, মালয়েশিয়া। কারণ মালয়েশিয়া সুন্দর এটা দেশ, আবার বলেন। হেডকোয়ার্টারে মিটিং করতে হবে না? সব দেশের মানুষ মিটিং করতে যাবে, একটা সুন্দর দেশে যাবে, ঘুরবে, ব্যাপার আছে না, এই জন্য। তো আমরা পঞ্চশীল নীতির দিকে না যাই, এটা হচ্ছে মানে পঞ্চশীল নীতি থাকে, পঞ্চশীল নীতিগুলো রিটেনের সময় আমরা পড়াবো যে কি কি পঞ্চশীল নীতিগুলো আছে। ঠিক আছে, তো এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো এখন? ক্লিয়ার? তাহলে এটা যদি রিটার্নে প্রশ্ন আসে, তোমরা আনসারটা কিভাবে করবে? রিটার্নে কি কি প্রশ্ন আসে? রিটার্নে প্রশ্ন আসে, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝেন, বাংলাদেশ কেন জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে, বা বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনে থাকাটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন। এখন আমরা কি ন্যাটো সদস্য? না। আমরা কি ওয়াসো সদস্য? না। সুতরাং আমরা জোট নিরপেক্ষ আন্দোলনে থাকতে পারবো। জোট নিরপেক্ষ আন্দোলনে বাইরেতে প্রশ্ন করে যে কেউ যদি ন্যামের থেকে না থাকে, বা ন্যাম থেকে তাকে বহিষ্কার করা হয়, মূল শর্ত কি? মূল শর্ত হচ্ছে কোনো সামরিক জোটে গিয়ে যোগদান করছে। যে কোনো, যদি এখন বাংলাদেশ একটা সামরিক জোট বানায়, তাহলে বাংলাদেশকেও সবার আগে বহিষ্কার করা হবে, কারণ ন্যামের মূল শর্ত হচ্ছে কোনো সামরিক জোটে যাওয়া যাবে না। ঠিক আছে।